সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। জীবনে কখনো পেটের ব্যথায় ভোগেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দেয়, তবে এই পেটে ব্যথাটি ঠিক কী কারণে কিংবা একজন ব্যক্তির পেটে কী কী ধরনের ব্যাধি হতে পারে, দর্শক আমরা আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সুকান্ত দাস, যিনি মেডিসিন এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, অসংখ্য ব্যক্তি রয়েছেন পেটে নানা ধরনের ব্যাধি নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, তবে বিষয়গুলো নিয়ে খুব একটা শঙ্কিত নয়। সাধারণত আপনাদের কাছে কী কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? জটিলতা বলতে প্রথমেই যেটা হয় যে পেশেন্টদের কিছু সিমটম যদি বলি যে কি নিয়ে আমাদের কাছে আসে, মেইনলি যেটা হয় যে বুক জ্বালা পোড়া, পেট জ্বালা পোড়া, পেটে ব্যথা, দীর্ঘস্থায়ী মানে পায়খানার সমস্যা, যে অনেক দিন ধরে তার পাতলা পায়খানা হচ্ছে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এছাড়া জন্ডিস নিয়ে আসতে পারে। সাধারণত এইসব সমস্যাগুলো নিয়ে, বা খেতে পারছে না, প্রচণ্ড বমি হচ্ছে, এই ধরনের উপসর্গ নিয়েই কিন্তু সাধারণত আমাদের কাছে রোগীরা আসে। কিন্তু সচরাচর আমরা মনে করে থাকি পেটে ব্যথা করছে, পেট জ্বালা পোড়া করছে, মানে সেটি অ্যাসিডিটি। তো অ্যাসিডিটির সাথে পেট জ্বালা পোড়ার একটি সম্পৃক্ততা রয়েছে, কিন্তু এটি মানে কি অ্যাসিডিটি নাকি আরও কোনো জটিলতা হতে পারে? জ্বালা পোড়া আর একটা হচ্ছে ব্যথা। জ্বালা পোড়া সাধারণত অনেক কারণে হতে পারে, কিন্তু ব্যথারও অনেকগুলো কারণ আছে পেটে ব্যথা। আমাদের সোশ্যাল যে একটা আপনার ধারণা বা বিশ্বাস যে পেটে ব্যথা মানেই গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু আদৌ সত্যি না। ইভেন অনেক সময় দেখা যায় যে হার্টের ব্যথাও কিন্তু আপনার পেটে অনুভব করতে পারেন। সো আপনার পেটে ব্যথা অনেক কারণেই হতে পারে। সেটার একটা অংশ হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম বা গ্যাস্ট্রিক আলসার যেটাকে আমরা বলি, কিন্তু এছাড়া যদি আপনার পিত্তথলিতে পাথর হয় সেটাও কিন্তু ব্যথা নিয়ে আসবে। প্যাঙ্ক্রিয়াসের সমস্যা হলে সেটাও কিন্তু ব্যথা নিয়ে আসবে। কাজে পেটে ব্যথা মানে আমরা গ্যাস হিসেবেই ট্রিট করব না, পেটে ব্যথার আরও অনেকগুলো কারণ আমাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই। এখন তো স্যার তীব্র গরম পড়েছে, এই গরমে দেখা যাচ্ছে অনেকের নানা ধরনের ব্যাধিতে আক্রান্ত হবার একটি ঝুঁকি তৈরি হয়েছে। তো সাধারণত গরমের সাথে পেটের ঝুঁকিগুলোর সম্পৃক্ততা কতটুকু? গরমের সময় যেটা মূল সমস্যা, যে পানিবাহিত রোগগুলো আমাদের বেড়ে যায়। কারণ এই সময় দুটো প্রবলেম, একটা হচ্ছে মানুষের পানির পিপাসা বেড়ে যায়। মানুষ দেখা যায় যারা পথচারী মানুষ বা যারা বাইরে কাজ করে, তারা বাইরে যে সমস্ত রাস্তাঘাটে যে শরবতগুলো পাওয়া যায় সেগুলো মানে টোটালি অ্যাকচুয়ালি হাইজেনিক না। সো এগুলো থেকে যে ধরনের পানিবাহিত রোগ, যেমন জন্ডিস হতে পারে, টাইফয়েড ফিভার হতে পারে, কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। সো এই সমস্যাগুলো কিন্তু এই গরমের সাথে সম্পৃক্ত। গরমের সময় আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাসায় যে ওয়াটার সাপ্লাই যেটা আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন আমাদের বুড়িগঙ্গা নদী বা শীতলক্ষ্যা নদী, এই নদীর পানি কিন্তু আমরা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ইউজ করে থাকি। সো এই নদীর পানিগুলো যেটা হয় এই সময়টা কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। আচ্ছা। এবং তখন পার মিলিলিটার যে পানি, সেখানে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় জীবাণুর ঘনত্ব অনেক বেশি থাকে। সো ইনফেক্টিভ যে এজেন্ট, সেগুলোর আপনার হাউস হোল্ড অ্যাক্টিভিটিসে আমাদের এক্সপোজারের চান্স অনেক বেশি এই সময়টা। আচ্ছা আচ্ছা। দ্যাটস ওয়াই এই সব কিছুই কিন্তু ওয়েদার মানে ক্লাইমেট বা গরমের সাথেই কিন্তু সম্পৃক্ত। পানিবাহিত রোগগুলো খুব বেশি হয়ে থাকে এই সময়। নিশ্চয়ই। এবং আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু লক্ষ্য করে থাকি যে এখন বাইরে গেলেই হরহামেশা নানা ধরনের আখের জুস কিংবা আখের শরবত কিংবা ফ্রুট জুসগুলো যে বাইরে বিক্রি করছে, কিংবা লেবুর শরবত, কতটুকু ফিল্টার করা পানি বা কতটুকু বিশুদ্ধ পানি আমরা যাচাই বাছাই না করে হরহামেশা খেয়ে থাকছি, এতে করে কি জটিলতা হতে পারে? এখানে মেইন সমস্যা যেটা, আখের রসে কিন্তু কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে সাথে যে বরফটা মেশানো হচ্ছে। কাজে সেই বরফের সোর্স কিন্তু আমরা জানি না যে বরফটা কোন পানি দিয়ে বানানো হয়েছে। এটা শুধুমাত্র ফুটপাতে তা না, এটা বড় বড় আমাদের ভালো জায়গাগুলোতেও কিন্তু আইসের সোর্স কিন্তু আমরা জানি না। সো এখানে জুসের সমস্যা না বলে পানির যে সমস্যা, মানে সাথে যে অ্যাডিটিভ আইস মেশানো হচ্ছে, সেখান থেকেই যে পানিবাহিত রোগ যা বললাম, যে ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, জন্ডিস খুব কমন এই সোর্সগুলো থেকে। আচ্ছা। তো এই ধরনের জটিলতা রোধে অবশ্যই পানির ব্যাপারটাতে একটু কনসার্ন থাকা প্রয়োজন এই তীব্র গরমের মাঝে। অ্যাকচুয়ালি আর পানির ক্ষেত্রে যেটা আমরা বলবো যে ফিল্টারেরও কিন্তু আপনার 100% রিলায়েবিলিটি নাই। নিশ্চয়ই। সো বয়েলড ওয়াটারের কোনো বিকল্প নাই আসলে। আমরা যদি বাসা বাড়িতে যদি পানিটাকে ফুটিয়ে সিদ্ধ করে তারপরে একটু ঠান্ডা করে খাই, সেটাই আমার কাছে মনে হয় 100% সেফ। একটু যেতে চাই স্যার,
পেটের অন্যতম একটি জটিলতা, যেটিতে আক্রান্তের ঝুঁকিতে কিংবা আক্রান্ত হচ্ছে সারা দেশে অসংখ্য ব্যক্তি, তেমন একটি ব্যাধি আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। একটু জানতে চাই এটি বলতে আমরা কি বুঝি, এটি কি ধরনের ব্যাধি? ইরিটেবল বাউল সিনড্রোম অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন যে এটা খুবই কমন। আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে যতগুলো পেশেন্ট ফেস করি বা ডিল করি, তার একটা সিগনিফিক্যান্ট পোর্শনই হচ্ছে কি আইবিএস। সো আইবিএস অ্যাকচুয়ালি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে আপনার যে বাউল সেটা ইরিটেটেড। আমাদের যেমন মেজাজ গরম হয়ে থাকে, আমাদের বাউলেরও এরকম মেজাজ গরম থাকে। সে অল্পতেই ক্ষেপে যায়, রেগে যায়, ঘন ঘন পাতলা পায়খানা হয়, পেটে মোচড় দিয়ে দিয়ে পায়খানা হয়, এবং এটা আসলেই অস্বস্তিকর। এটা ডেইলি লিভিংয়ে কিন্তু হ্যাম্পার করে। আপনি কোথাও যাচ্ছেন অস্বস্তি, কোথাও খাচ্ছেন সেটাও একটা প্যানিকড যে আমার খেলেই তো পায়খানার চাপ আসবে। সো আইবিএস এর সমস্যা খুব বেশি কমন। এবং আইবিএস এর নিয়ে যেটা আরেকটা আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা একটু ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, আমরা এটাকে আইবিএস হিসেবেই চিন্তা করে ফেলি। বাট এই জিনিসগুলো থেকে আমাদের যারা ফিজিশিয়ান আছে আমাদের, অথবা পেশেন্ট পার্সপেক্টিভে আমরা চিন্তা করতে পারি যে পেটের দীর্ঘস্থায়ী পায়খানা মানে আইবিএস না। আচ্ছা। কাজে অনেকগুলো কারণেই কিন্তু আইবিএস লাইক প্রেজেন্টেশন হতে পারে, যেটা দেখতে আইবিএস এর মতো। কিন্তু আইবিএস অ্যাকচুয়ালি ডিজিজ অফ এক্সক্লুশন, অর্থাৎ আপনি যখন অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তখনই আপনি এটাকে বলতে পারেন যে এটা আইবিএস। সো আপনাকে আইবিএস বলার আগে কিন্তু একটা ডিটেলস ইনভেস্টিগেশন করে নিতে হয়। ক্লিনিক্যালি আমরা কিছু অ্যালার্ম ফিচার সাজেস্ট করি, এটা পেশেন্টরা নিজেরও বুঝতে পারবে যে তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা, তার পেটে কোনো চাকা অনুভূত হচ্ছে কিনা, তার ওজন হঠাৎ করে অনিচ্ছাকৃত ওজন কমে যাচ্ছে কিনা, অর্থাৎ সে নর্মাল ডায়েটে আছে বাট তার ওজনটা কমে যাচ্ছে। এই 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 যে এই সমস্যাগুলো যখন থাকবে দীর্ঘস্থায়ী পায়খানার সাথে, তখন আমাদের আইবিএসের চিন্তা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং চিকিৎসকদেরও একই রকম, যে ইনভেস্টিগেশন না করে, অ্যাকচুয়ালি যেমন আমরা বয়সের সাথে, আপনি আইবিএসের রোগীদের খেয়াল করে থাকবেন ওরা দুধ খেতে পারে না, ওদের লিপি ভেজিটেবলস বা শাক জাতীয় খাবার খেলে অসুবিধা হয়। কিন্তু আমরা জানি বয়সের সাথে আমাদের শরীরে দুধ হজম করার যে একটা এনজাইম, ল্যাকটেজ এনজাইম বলি আমরা, এই এনজাইমটা কিন্তু ডেফিসিয়েন্ট হয়ে যায়। এটা ন্যাচারাল ফেনোমেনন। সো এই যে এনজাইম কমের কারণে তো আপনার দুধ খেলে সমস্যা হতে পারে, কিন্তু এটাকে আমরা আইবিএস বলে দিচ্ছি, বাট ইট ইজ ল্যাকটোজ ইনটলারেন্স। কাজে আইবিএস বলার আগে আমাদের অনেক কিছু চিন্তা করে দেন, যখন আমরা কোনো কিছুই কোনো কারণ খুঁজে পাবো না, তখনই আমরা এটাকে বেসিক্যালি আইবিএস হিসেবে একটা চিন্তা করতে পারি একটা নির্দিষ্ট সময়ের পরে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আইবিএস নাকি পেটের অন্য কোনো বড় ব্যাধি, বিষয়টাকে শনাক্তকরণ করার জন্য যেমন আপনি পরীক্ষার পরামর্শ দিলেন, একটু জানতে চাই কি কি পরীক্ষার মাধ্যমে আপনারা শনাক্তকরণ করে থাকেন যে এটি আইবিএস কিনা? আচ্ছা, সেটা আপনি অনেকগুলো টেস্টই আছে। একটা সিম্পল, যদি আমি একটা সিবিসি করি, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমি করি, সেখানে যদি আমি পেশেন্টকে অ্যানিমিয়া পাই, যে হিমোগ্লোবিন কম, সো এখানে আমার একটা ইন্ডিকেটর যে ডেফিনেটলি দেয়ার ইজ সাম রিজন। অ্যানিমিয়া কেন হবে, এটা একটা অ্যালার্ম ফিচার যে রক্তশূন্যতা। তারপরে যদি আমি বলি যে আপনি পায়খানায় হয়তো আমরা ফ্র্যাঙ্কলি ব্লাড দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে একটা অকাল ব্লাড টেস্ট বলে একটা পরীক্ষা আছে, যেটা দিয়ে গোপনে রক্ত যাচ্ছে কিনা সেটা পরীক্ষা করে শনাক্ত করা যায়। সেটা করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার পায়খানার সাথে গোপনে রক্ত যাচ্ছে, যেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না। তারপরে যদি আমি এরপরে যাই যে এগুলো সব যদি আমার পজিটিভ থাকে, তারপরে আমি একটা কোলোনোস্কোপি সাজেস্ট করি আমরা, যে একটা কোলোনোস্কোপি করে আমরা ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখা। এছাড়া পায়খানায় আরও কিছু লেটেস্ট পরীক্ষা আছে, ফিকাল ক্যালপ্রোটেক্টিন বলি। এই পরীক্ষার মাধ্যমে আমরা, এগুলো সারোগেট মার্কার, ইনডিরেক্ট এভিডেন্স হিসেবে আমরা, এগুলো যদি বেশি থাকে তখন আমরা ধরে নিই যে হ্যাঁ, ভেতরে যাওয়া উচিত, ভেতরে কোনো একটা সমস্যা থাকতে পারে। আচ্ছা। তো যখন শনাক্ত হয়ে যায় যে এটি আসলে অন্য কোনো জটিলতা না, সেক্ষেত্রে আমরা এটিকে আইবিএস বলতে পারি। স্যার, আমরা তো জানি পারিবারিক সূত্রে কি আইবিএস এর কোনো ঝুঁকি রয়েছে বংশ পরম্পরায়? একটা জেনেটিক একটা আপনার ইয়ে থাকে, জেনেটিক একটা লিঙ্কেজ থাকে এখানে, কারণ আইবিএস এর পার্সোনালিটি ট্রেটটা কিন্তু একটু ডিফারেন্ট। তাদের কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে অ্যাসোসিয়েটেড আদার অনেক ফাংশনাল ডিজিজ থাকে তাদের আইবিএস লাইক বা আইবিএস এর মতো। সো এখানে একটা জেনেটিক অর হেরিডিটারি প্যাটার্ন থাকে ইন টার্মস অফ পার্সোনালিটি ট্রেট। এবং দেখা যায় যে আপনার তাদের মুড ডিসঅর্ডার থাকে অ্যাসোসিয়েটেড, তাদের ডিপ্রেশন থাকতে পারে, তাদের অ্যাংজাইটি থাকতে পারে। আচ্ছা। অর্থাৎ আইবিএসকে আমরা অনেকটা সোমাটোফর্ম ডিজিজ বলে থাকি, সাইকোসোমাটিক ডিজিজ। অর্থাৎ তার আগে ধারণা করা হতো যে তার ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, সেটার জন্য পেটে পীড়া হচ্ছে, কিন্তু এখন আবার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বলছে যে না, আপনার খাদ্যনালীর ভিতরে যেমন আমাদের লক্ষ কোটি জীবাণু বা অর্গানিজম আছে, সেই লক্ষ কোটি অর্গানিজমেরই কোনোটা আপনার ব্রেনটাকে মডুলেট করছে, আপনার
ব্রেনের ফাংশনটাকে অল্টার করছে, আপনার পারসেপশন লেভেলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনি হয়তো ডিপ্রেসড হয়ে যাচ্ছেন বা আপনি অ্যাংজাইটিতে ভুগছেন। অর্থাৎ এটাকে আমরা এখন গাট ব্রেন অ্যাক্সিস বলি, যে আচ্ছা। আপনার মাথার সাথে পেটের যে একটা সম্পর্ক, কাজে এখানে একটা হেরিডিটারি প্যাটার্ন থাকতেই পারে। একদমই, তার মানে মানসিক উদ্বিগ্নতা কিংবা বিষণ্ণতা এটি একটি বড় ফ্যাক্টর। রাইট, সেক্ষেত্রে স্যার মুডটাকে একটু স্টাবিলাইজ করাটা অত্যন্ত জরুরি আইবিএস রাইট। নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমরা তো জানি আইবিএস কোনো নিরাময়যোগ্য ব্যাধি নয়, এটাকে নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। সেক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য কেবলমাত্র কি লাইফস্টাইল পরিবর্তন করা জরুরি, নাকি কোনো মেডিসিন রয়েছে যেটি আইবিএসকে নিয়ন্ত্রণ করতে পারে? অনেকগুলো ওষুধ আছে, বাট এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি কিউরেটিভ না, এগুলো সাপোর্টিভ অ্যান্ড সিমটোমেটিক। এবং কারো যদি প্রচুর বারবার পায়খানা হয়, আইবিএস কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। এক ধরনের আইবিএস আছে যে তার অনেকবার পায়খানা হচ্ছে প্রতিদিন, ঘুম থেকে উঠলেই তার বারবার টয়লেট হচ্ছে, নাস্তার আগে পরে অনেকবার যেতে হচ্ছে। আরেক ধরনের আইবিএস হচ্ছে যেটা কনস্টিপেশন প্রিডোমিনেন্ট, সেটাতে হয়তো 3-4 দিনে একবার তার স্টুল হচ্ছে না। কাজে এগুলো এক একটা আইবিএস এর জন্য কিন্তু ট্রিটমেন্ট এক এক রকম। আরেকটা আইবিএস আছে মিক্সড, অর্থাৎ কিছুদিন তার পায়খানা সমানে হচ্ছে, আবার কিছুদিন তার একদম বন্ধ। সো এই মিক্সড প্যাটার্ন একটা আছে। সো এগুলো যার বেশি বেশি হচ্ছে তার জন্য আমরা কমানোর ওষুধ দেবো, যার কম হচ্ছে তাকে বাড়ানোর ওষুধ দেবো। কিন্তু বেসিক্যালি প্রাইমারি যে প্রবলেম কনসার্নটা, সেটা হচ্ছে তাকে অ্যাংজাইটি ফ্রি হতে হবে। অর্থাৎ আইবিএস নিয়ে মানুষ যত বেশি অ্যাংশাস হবেন, আপনার ডিজিজ তত বাড়বে। ডিজিজ যত বাড়বে আপনি তত অ্যাংশাস হবেন, অর্থাৎ আপনি এটা চক্রের মধ্যে আটকে যাবেন। এই চক্র থেকে বেরোনোর জন্য আপনার মোটিভেশন লাগবে, আপনাকে বুঝতে হবে যে আপনার ভিতরে কোনো রোগ নেই। রোগটার মূল জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আপনার ভিতর থেকে অ্যাংজাইটি যদি আপনি দূর করতে পারেন, তাহলে এই চক্র থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন গ্রিন লিফ ভেজিটেবলস কিংবা দুধ জাতীয় বিভিন্ন ধরনের খাবার, এগুলো খেলে কিন্তু আইবিএস রোগীদের জন্য অনেকটা ক্ষতির সম্মুখীন হয় বা বারবার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো একটু বেড়ে যায়। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসে কী কী ধরনের খাবার খাওয়ার পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে? খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এরা সাধারণত দুধের প্রতি এদের একটা ইনটলারেন্স থাকে, এটা আমাদের অবজারভেশন, বা এটা তারাও বোঝে যে দুধ খেলে আমার অসুবিধা হয়। সো এই ক্ষেত্রে খাবারের ব্যাপারে হার্ড অ্যান্ড ফাস্ট না করে পেশেন্ট নিজেই কিন্তু পারসিভ করতে পারে যে ওর কোন খাবারে অসুবিধা হয়। সো খাবার তো এত খাবার দুনিয়াতে, যে সে যদি মনে করে যে এই 3টা খাবার আমার খেলে অসুবিধা, এটা সে কিন্তু অবজার্ভ করলেই বুঝতে পারে। সো ওই খাবার থেকে দূরে থাকবে, এটা হচ্ছে তার প্রতি অ্যাকচুয়ালি জেনুইন যে অ্যাডভাইস তাকে দেওয়া উচিত। আর এরপরে আমরা বলে দিই যে দুধ জাতীয় খাবারটা মনে হয় আপনার সমস্যা হবে, সে তখন এগ্রি করে যে হ্যাঁ দুধে আমার সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় তাকে টক দই খেতে বলি, দুধের তৈরি যদিও, কারণ টক দইয়ে প্রচুর আপনার আমাদের হেল্পফুল ব্যাকটেরিয়া থাকে, উপকারী অনেক ব্যাকটেরিয়া থাকে, যেটা আমরা এমনিতেই তাদেরকে ওষুধের মাধ্যমে প্রোবায়োটিক্স হিসেবে সাজেস্ট করি। সেই প্রোবায়োটিক্সের একটা গুড সোর্স কিন্তু টক দই। কাজেই দুধ জাতীয় খাবার নিষেধ, কিন্তু টক দই যদি সে টলারেট করতে পারে তাকে আমরা এটা সাজেস্ট করি। আর যে সমস্ত কার্বোহাইড্রেট সহজে হজম হয় না, লিপি ভেজিটেবলস বা এগুলো, সেই সমস্ত কার্বোহাইড্রেটগুলো হয় কি, যেহেতু ওখানে অনেক অর্গানিজম থাকে, ওই যে কার্বোহাইড্রেটগুলো হজম হচ্ছে না ওইগুলোর উপরই ওই ব্যাকটেরিয়াগুলো একটা করে আপনার, যেটাকে আমরা মেডিকেল টার্মে ফার্মেন্টেশন বলি, প্রচুর গ্যাস তৈরি করে। তখন দেখা যায় পেটটা ফুলে থাকে। ওরা কমন প্রবলেম, ওরা বলবে যে একটু খেলে পেট ভরে যায়, পেটটা অনেক ভরে থাকে, পেটটা ফুলে আছে, মনে হয় ব্রাস্ট হয়ে যাবে। সো ওইগুলো হচ্ছে ওই ফুড হ্যাবিটের সাথে রিলেটেড। সেক্ষেত্রে আমরা যে সমস্ত আপনার কার্বোহাইড্রেট যেগুলো সহজ পাচ্ছ না, সেই সমস্ত কার্বোহাইড্রেটগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, শিম জাতীয় খাবার, শাক জাতীয় খাবার, এগুলো। নিশ্চয়ই। এবং কে আক্রান্ত হবেন আইবিএসে বা কাদের ঝুঁকি রয়েছে এমন আমরা স্পেসিফিকভাবে কখনোই বলতে পারি না, তাই যারা আক্রান্ত হয়ে গেছেন তারা সচেতন হতে পারেন। সচেতনতার জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে? লাইফস্টাইলে কী ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? লাইফের স্ট্রেস একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এখন আমাদের মডার্নাইজেশন নামে যে স্ট্রেসফুল লাইফ আমরা লিড করছি, সেটাও কিন্তু আইবিএসের জন্য একটা ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর। সো আমরা সচেতনতা বলতে আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করব, পরিমিত ব্যায়াম, পরিমিত ঘুম, এগুলো আমরা মেনটেন করব। এক্সারসাইজের ক্ষেত্রে, এখানে আইবিএসের ক্ষেত্রে এক্সারসাইজের আরও অনেক বেনিফিট আছে। এক্সারসাইজের কারণে আপনার বডিতে এন্ডোরফিন রিলিজ হচ্ছে, আপনার ডোপামিন রিলিজ হচ্ছে, যেগুলো কিন্তু মুডটাকে ঠিক রাখছে, আপনাকে চেয়ারফুল রাখে, অ্যাংজাইটি ফ্রি রাখে। এগুলো শুধুমাত্র আইবিএস না, এগুলো অনেক রোগ থেকেই কিন্তু আপনাকে মুক্ত রাখবে। কাজেই হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করি, আমরা অনেক কিছু থেকে, এই ধরনের ডিজিজ যেগুলো অ্যাংজাইটি স্ট্রেস রিলেটেড, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। একদমই। সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তিকে হেলদি লাইফস্টাইল, যেমন আমরা ঘুমোতে যাই অনেক দেরিতে,
এবং নিয়মিত ফোন স্ক্রলিং করছি এবং ফোনটিকে পাশে রাখে ঘুমাচ্ছি, যাতে করে কতটুকু ঘুমানো প্রয়োজন একদমই শঙ্কিত না বিষয়টি নিয়ে। এটিও তো অনেক বড় একটি ইফেক্ট পড়তে পারে। অবশ্যই এখানে তো স্লিপ হাইজিন একটা ব্যাপার আছেই। ঘুমানোর কতক্ষণ আগে আপনি স্ক্রিন থেকে দূরে থাকবেন, এবং আপনার বেটার যে আপনি ঘুমাতে গেলে একটা বই নিয়ে যাবেন স্ক্রিন না নিয়ে, সেই বই নিয়ে পড়তে পড়তে আপনার একটা এবং স্লিপের যে একটা নির্দিষ্ট সময়, স্লিপ সাইকেল মেনটেন করার জন্য একটা টাইম প্যাটার্ন একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি এক এক দিন এক এক সময় ঘুমালে আপনার সেই ঘুমটা পারফেক্ট হবে না। কাজে এই যে স্লিপ হাইজিনের যে ইস্যুগুলো, একই টাইম মেনটেন করা, স্ক্রিন থেকে দূরে থাকা, এগুলো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। এবং পাশাপাশি স্যার আমরা যে আজ বিষয়টি নিয়ে কথা বলছি, অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, অসংখ্য ব্যক্তি কিন্তু গ্যাসের সমস্যাতে ভুগছে। একটু যদি জানতে চাই যে গ্যাসের সমস্যা থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে কিংবা অ্যাসিডিটি থেকে নিজেকে দূরে রাখতে আমাদের লাইফস্টাইলে কিংবা খাদ্যাভ্যাসে কিংবা জীবনযাত্রায় কী কী ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? লাইফস্টাইল অ্যাসিডিটির সাথে রিলেটেড বেসিক্যালি খাবারের যে টাইমিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমাদের পেট থেকে একটা অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই অ্যাসিডটা কিন্তু আপনি যদি দুপুর 2টায় প্রতিদিন খান, ঠিক 2টায় কিন্তু বডির একটা ফিজিওলজিক্যাল রেসপন্সেই আপনার ওই অ্যাসিডটা ওই সময় সিক্রেশন হবে। কারণ আপনি যদি 2টা খাওয়া 3টায় খাচ্ছেন, তাহলে আপনার স্টোমাক কিন্তু ফ্রি অ্যাসিডটা পাচ্ছে। নিশ্চয়ই। কাজে সেটা একটা ইস্যু। সেক্ষেত্রে আমাদের হার্টবার্নগুলো বেশি হয়, রিফ্লাক্সগুলো বেশি হয়, বুক জ্বালা পোড়া হয়। কিছু খাবার আছে, চা, কফি, চকলেট, এই খাবারগুলো খেলে আমাদের খাদ্যনালীর যে মুখে যে একটা দরজা থাকে, ওই দরজাটা রিল্যাক্স হয়ে যায়। যে দরজাটা কিন্তু আমাদের খাবারটাকে উপরে আসতে বাধা দেয়, গ্যাস অ্যাসিডগুলোকে উপরে আসতে বাধা দেয়। কাজে যারা অতিরিক্ত চা, কফি, ক্যাফেইন, ধূমপান এইসবের সাথে ইনভলভ, তাদের কিন্তু এই রিফ্লাক্সটা বেশি হয়, তাদের খুব বেশি হার্টবার্ন, বুক জ্বালা পোড়া এগুলোতে হয়। সো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে কিছু ব্যাপার আছে যেটা খাবারের সাথে রিলেটেড না, জীবাণুঘটিত। যেমন একটা ব্যাকটেরিয়া আছে, এইচ পাইলির ইনফেকশন যদি হয়, তাহলে কিন্তু আপনার স্টোমাকে অ্যাসিডের কন্টেন্ট বাড়ে, গ্যাস্ট্রিক আপসেট হয়, পেইন হয়, বার্নিং হয়, সেটাও হতে পারে। তার মানে কারো যদি এস পাইলোরি ইনফেকশন হয় কিংবা অ্যাসিডিটির সমস্যা অন্য কোনো কারণে হয়, তিনি যদি খাদ্যাভ্যাস সঠিকভাবে গ্রহণ না করেন বা টাইমিংটা সঠিক না রাখেন, সেক্ষেত্রে এটির পরিমাণ কিংবা এই জটিলতার পরিমাণ ক্রমাগত একটা হচ্ছে বাড়তেই রাতে থাকবে। ডিনারের বিষয়টা আমরা কিন্তু অনেক ভারী খাবার খাই এবং খেয়েই আমরা শুয়ে পড়ি। একদমই। সো খাবারের থেকে ঘুমানোর যে স্পেসিং, সেটা অ্যাটলিস্ট 2 আওয়ার্স, 1 to 2 আওয়ার্স, অ্যাটলিস্ট 1 আওয়ার পরে আমাদের বিছানায় যাওয়া উচিত। আপনি খেয়ে যদি শুয়ে পড়েন, তাহলে আপনার পেটের যে কন্টেন্ট সেটা কিন্তু বুকে আসে এবং রিফ্লাক্স হয়। অনেকের মাঝরাতে উঠে শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, লাফ দিয়ে উঠে বসে যাচ্ছে। এগুলো কিন্তু তার এই ফুড প্যাটার্ন থেকেই হচ্ছে, টাইমিং থেকে হচ্ছে। একদমই তাই। আপনার পরামর্শ অনুযায়ী ফুড প্যাটার্ন এবং ঘুমের প্যাটার্ন, রাইট। আমরা দুটো বিষয়কে যদি পরিবর্তন করি, জীবন থেকে অনেক পেটের পীড়াজনিত জটিলতাগুলো Right. কমিয়ে আনা সম্ভব। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। চ্যানেল 24কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।